আচ্ছা, রেশন শারীরবৃত্ত। রেশন শারীরবৃত্ত। তাহলে রেশন শারীরবৃত্ত মানে দেখো, একটু খেয়াল করো, শারীরবৃত্ত কথাটা যেখানে পাবা, যেমন আমরা নবম অধ্যায় পড়বো বোটানিতে, উদ্ভিদ শারীরতত্ত্ব, শারীর তত্ত্ব কথাটা যেখানে পাবা, বুঝবা যে স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে আসলে শারীরতত্ত্ব বলা হয়। যেমন রেশন বা মূত্র তৈরি বা মূত্র ত্যাগ, এটা একটা আমাদের দেহের একটা স্বাভাবিক প্রক্রিয়া। শ্বসন একটা স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো সব শারীরতত্ত্ব। কেমন? এরকম আর কি। তাহলে এখন আসলে রেশন কিভাবে হয়? তাহলে রেশন দুইটা উপায়ে হয়। রেশন দুইটা উপায়ে হয়। প্রথমে কি হয়? প্রথমে রেশন পদার্থগুলা তৈরি হয়। তাহলে প্রথমে এগুলা তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে, এগুলা তৈরি হয় যেগুলোকে আমরা কি বলি, নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। বলো কি বলি? নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। তাহলে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে সেগুলা মিলে এখন একসাথে মূত্র তৈরি করবে। সেগুলা মিলে একসাথে মূত্র তৈরি করবে এবং মূত্রটা দেহ থেকে অপসারণ হয়ে যাবে। তাহলে দুই নাম্বার হচ্ছে মূত্র সৃষ্টি। দুই নাম্বার হচ্ছে মূত্র সৃষ্টি। তাহলে দুইটা ভাবে রেশন সারিবদ্ধ। প্রথমে বিভিন্ন পদার্থ থেকে আগে বর্জ্য পদার্থগুলো সৃষ্টি হবে, যেমন কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই ধরনের পদার্থগুলো প্রথমে সৃষ্টি হবে। তারপর সেগুলো মিলে কি তৈরি করবে? মূত্র তৈরি করবে, মূত্রটা বের হয়ে যাবে। তাহলে এখন আসো, এই যে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ কিভাবে সৃষ্টি হয়, এটা হেডলাইন করো আলাদা করে। তাহলে এক নাম্বার নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ আমরা যেটা বলি, আমাদের প্রধান রেশন পদার্থ কোনটা? ইউরিয়া। সেজন্য আমাদেরকে কি বলা হয়? ইউরিওটেলিক প্রাণী। তাহলে আসো, ইউরিয়া ইউরিয়া কিভাবে সৃষ্টি হয় দেখো। প্রথমে দেখো যে আমিষ বা প্রোটিন। তাহলে বলো, প্রোটিনের গাঠনিক একক কি? অ্যামাইনো অ্যাসিড। কি অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন ব্যাঙ্গে কি তৈরি হবে বলো? বলো না। অ্যামাইনো অ্যাসিড দ্বারা যদি প্রোটিন গঠিত হয়, তার মানে প্রোটিন বাংলা কি গঠিত হবে? কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে বিভিন্ন এনজাইম দ্বারা ভাঙবে, বিভিন্ন এনজাইম দ্বারা, এখানে এনজাইম লিখতেছি আমি, বিভিন্ন এনজাইম দ্বারা ভাঙবে। বুঝতে পারছো? এখন আসো, যেটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা পরবর্তীতে কি হবে দেখো একটু, এটা সব বোঝার জিনিস। তাহলে দেখো, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড। বলো কি অ্যাসিড? তাহলে জৈব যৌগগুলা কিসের যৌগ হয়? কার্বনের যৌগ হয়। কার্বনের কয় যোজনী থাকে? 4 যোজনী থাকে। তাহলে 4 যোজনীর মধ্যে 2টা যোজনী ফিক্সড। যে বুঝছে সে বুঝে গেছে। এই যে 2টা যোজনী ফিক্সড, একটা হচ্ছে অ্যামিনো মূলক আর একটা অ্যাসিড মূলক। অ্যামিনো অ্যাসিড, তার একটা হচ্ছে অ্যামিনো মূলক। অ্যামিনো মূলকটা কিরকম? NH2। অ্যাসিড মূলক মানে কোনটা? COOH। তাহলে যে অ্যাসিডের মধ্যে অ্যামিনো মূলক এবং অ্যাসিড মূলক থাকে সেটাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। এবং বাকি যোজনীগুলা হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে বা হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়। কথা বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এটা কি অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। এবার আসো, এই অ্যামিনো অ্যাসিড থেকে, ভালো করে খেয়াল করো, এই অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা আলাদা করে চলে যাবে। দেখো আমি মাইনাস দিয়ে দেখাচ্ছি। এই অ্যামিনো মূলকটা কি হয়ে গেল বলো? কথা বলো না। অ্যামিনো মূলকটা এখান থেকে চলে গেল। তাহলে অ্যামিনো মূলক চলে গেলে আর কি থাকে দেখো তো, একটু দেখো তো এখানে। এই যে অ্যামিনো মূলক চলে গেলে আর বাকি এই অংশটা থাকে না, এই যে এই অংশটা থাকে না, ওটা চলে গেছে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এটার নাম কি? কিটো অ্যাসিড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কিটো অ্যাসিড লিখতে পারি। তাহলে অ্যামিনো অ্যাসিডকে বাংলা তুমি, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটা চলে গেলে আর বাকি কি থাকে? কিটো অ্যাসিড থাকে। তাহলে এখানে অ্যামিনো মূলকটা কি হয়েছে বলতো? চলে গেছে, বাদ পড়ে গেছে, বাদ। হুম। হ্যাঁ, অন্য কিছু যোগ হবে। তাহলে যেটা বলতেছিলাম যে অ্যামিনো মূলকটা অপসারণের ফলে যে কিটো অ্যাসিড সৃষ্টি হয়েছে, এটাকে আমরা কি বলবো জানো? এটাকে আমরা বলবো ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া। কি বলবো? ডিঅ্যামাইনেশন। এটা আমরা যে পরিপাক করার সময় যকৃতের কাজের মধ্যে পড়বো। ডিঅ্যামাইনেশন যকৃতের কাজ, এটা এগুলো যকৃতে করতেছে বেসিক্যালি। তাহলে ডিঅ্যামাইনেশন কাকে বলে আমি একবার বলতেছি, বুঝো কিনা দেখো। যে প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণের ফলে বা অ্যামিনোমূলক বাদ গেলে কিটো অ্যাসিড সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? ডিঅ্যামাইনেশন বলা হয়। অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণ হয়ে গিয়ে কিটো অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিঅ্যামাইনেশন বলা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে পারবা ডিঅ্যামাইনেশন কাকে বলে? তাহলে ডিঅ্যামাইনেশন হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক চলে গেলে কিটো অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে ডিঅ্যামাইনেশন বলা হয়। তাহলে এই যে অ্যামিনোমূলক যেটা চলে গেছে সেটা কি দেখো, এই কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদন করবে, লিখো। কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়ে যাবে, এটা শক্তি উৎপাদন করবে। তাহলে কিটো অ্যাসিডটা কি উৎপাদন করবে? শক্তি উৎপাদন করবে। এবার অ্যামিনো মূলকটা কি হবে দেখো। এই যে অ্যামিনো মূলকটা,
হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এটা শক্তি উৎপাদন করে ফেললো, এটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে ফেললো। তাহলে অ্যামোনিয়া হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, একটা বিষাক্ত গ্যাস। তাহলে এবার আসো, এই অ্যামোনিয়াটা ভালো মানুষ ভালো মানুষের সাথে যুক্ত হয়, খারাপ মানুষ খারাপ মানুষ বলে না? হ্যাঁ, তাহলে অ্যামোনিয়া যেটা বিষাক্ত, সে আরেকজন বিষাক্ত পদার্থের সাথে যুক্ত হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, অ্যামোনিয়া এবং কি বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। এগুলো যকৃতে করতেছে। তাহলে এবার আসো একটু দেখো, লেখা বন্ধ করো, একটু দেখো আমি কি বলতে চাচ্ছি দেখো। তাহলে এখানে আমি অ্যামোনিয়ার আগে কি দিলাম? 2 দিলাম। তাহলে আবার দেখো তো, খেয়াল করো তো, এখানে অ্যামোনিয়া কয়টা? 2টা। তাহলে দেখো আমি লিখতেছি 2টা অ্যামোনিয়া লিখতেছি, তুমি দেখো। তাহলে এখান থেকে আমি এই যে অ্যামিনোমূলকটা আলাদা করে ফেলতেছি, অ্যামোনিয়া থেকে অ্যামিনোমূলক আলাদা করে ফেললাম। তাহলে আর বাকি কি থাকে বলো তো? হাইড্রোজেন। বাকি কি থাকে? হাইড্রোজেন। তাহলে এখানে দেখো আমি 2টা অ্যামিনোমূলক আলাদা করে লিখতেছি, লিখলাম। তাহলে আর বাকি কি থাকে? 2টা হাইড্রোজেন থাকে, আমি প্লাস দিয়ে 2টা হাইড্রোজেন এভাবে লিখলাম। তাহলে আবার বলো, তাহলে এই যে আমরা 2টা অ্যামোনিয়াকে এদিকে 2টা বাইকে লিখছি আর এদিকে হাইড্রোজেন লিখছি, তাহলে হাইড্রোজেনটা কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কয়টা? 2টা। তাহলে একটা কাকে দিয়ে দিলা? পানি তৈরির জন্য দিয়ে দিলা। আর বাকি কয়টা আছে? একটা। তাহলে তার মানে আর বাকি আছে এখানে সিইউ। তাহলে সিইউটা মাঝখানে ঢোকা দিলা, ফলে এটার নাম এখন হচ্ছে ইউরিয়া। এই যে এটা হচ্ছে ইউরিয়া। তাহলে দেখো আমরা ইউরিয়া তৈরি করছি, তাহলে এভাবেই ইউরিয়া তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? প্রোটিন থেকে। প্রোটিন থেকে দেখছো, এই যে ধারাবাহিক এভাবে বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? কথা বলো না। ইউরিয়া তৈরি হয়। তাহলে ইউরিয়া যে তৈরি হয়েছে, এটা যকৃতে করছে এবং এটা একটা চক্রের মাধ্যমে হয়েছে, এটা আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে এই চক্রটার নাম কি জানো? এই চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। কি চক্র? অর্নিথিন চক্র। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। একদম ইনফিনিটি স্টার দিয়ে রাখো। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? যে ইউরিয়া তৈরি হয়। এবং এই জিনিসটা, এই যে অর্নিথিন চক্রের এই ব্যাপারটা বা ইউরিয়া তৈরির এই ব্যাপারটা, এটা কোথায় ঘটে জানো? এটা যকৃতে ঘটে। কোথায় ঘটে? যকৃতে। তাহলে এটা যকৃতে ঘটে। তাহলে অনেক সময় আসে অর্নিথিন চক্র কোথায় ঘটে, অথবা ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এরপর আসো ইউরিক অ্যাসিড। তাহলে আরেকটা বর্জ্য পদার্থ কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা দেখতেছি। ইউরিক অ্যাসিড। ইউরিয়া তো পরে ফেললাম, এখন আসো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কিভাবে সৃষ্টি হয় দেখো। ওই যে পড়াইছিলাম মনে আছে ডিএনএ পড়ানোর সময়, ডিএনএ তে 2 ধরনের ক্ষার থাকে, পিউরিন এবং পাইরিমিডিন। তাহলে পিউরিন যেটা, পিউরিনের মধ্যে আবার অ্যাডেনিন গুয়ানিন এগুলো থাকে আর কি। তাহলে পিউরিন যেটা, সেটা বিপাকের ফলে বা সেটা ভেঙে এই ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। তাহলে লিখো পিউরিন, ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? পিউরিন ক্ষারকের বিপাকের ফলে। বিপাকের ফলে, বিপাক মানে হচ্ছে তোমার মেটাবলিজম বোঝায় আর কি, ভাঙ্গনের ফলে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ইউরিক অ্যাসিড কোত্থেকে সৃষ্টি হয়, বলো কোত্থেকে? পিউরিন থেকে। ইউরিয়া কোত্থেকে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়? অর্ধেতির চক্রের মাধ্যমে। গেল। এখন আসো এইটুকু হচ্ছে আমাদের এই যে এখানে আছে, এখন বাকিগুলো অন্য রাইটারের বই আছে, এগুলো একটু জানতে হবে, কিছু কথা জানতে হবে। এখন আসো, মূত্রে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, লিখো মূত্রে যদি ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডকে আমি ইউ দিয়ে লিখলাম, বেড়ে যায়। বেড়ে যায় মানে উপরের দিকে তীর চিহ্ন দিলাম, দেখো। তাহলে মূত্রে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে এই এই কন্ডিশনটাকে আমরা কি বলি? স্বাভাবিক একটা ইউরিক অ্যাসিডের মাত্রা তো মূত্রে আছে, তার চেয়ে বেড়ে গেলে এটাকে আমরা কি বলি? হাইপার, মানে বেড়ে যাওয়া। তাহলে লিখো হাইপার ইউরিকুসুরিয়া, লিখো ইউরিকুসুরিয়া। তাহলে মূত্রে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার ইউরিকুসুরিয়া। হাইপার মানে বেড়ে যাওয়া, ইউরিকু মানে হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিয়া মানে ইউরিন থেকে আসছে, মানে মূত্রে বেড়ে যাচ্ছে। কেমন? এখন আসো আরো ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আছে অন্য রাইটারের বই, এগুলো একটু জানতে হবে। যে ইউরিক অ্যাসিড বৃক্কে, বৃক্কের পরে কি বলতো? ইউরেটার। বৃক্কের পরে কি? ইউরেটার। ইউরেটারের পরে কি? মূত্রথলি।
তাহলে ইউরিক ইউরিক অ্যাসিড বৃক্কে, ইউরেটার এবং মূত্রথলিতে জমা হইতে পারে, কি হইতে পারে? জমা, সঞ্চয় হইতে পারে। মানে মূত্র দিয়ে না গিয়ে ওখানে সঞ্চয় হয়ে আসে আর কি। তাহলে লিখো সঞ্চয় হয়ে, সঞ্চয় হয়ে সুই আকৃতির, সুই আকৃতির নিডলের মতো আর কি, সুই, সুই আকৃতির স্ফটিক সৃষ্টি করে। স্ফটিক মানে কি? স্ফটিক মানে বোঝায় যে একটা জমাট বাঁধা পদার্থ আর কি। তোমরা বলো না সোডিয়াম ক্লোরাইডের স্ফটিক, স্ফটিক মানে জমাট বাঁধা। হ্যাঁ। তাহলে দেখো অনেকগুলো ইউরিক অ্যাসিড, মনে করো এটা কিডনি, দেখো মনে করো এটা কিডনি, এখানে অনেকগুলো ইউরিক অ্যাসিড কি হয়ে আছে, একসাথে হয়ে সুইয়ের মতো করে কি হয়ে আছে, বলো না, সুইয়ের মতো করে কি হয়ে আছে, জমাট বেঁধে আছে, স্ফটিক হয়ে আছে। স্ফটিক মানে একত্রিত হয়ে থাকা। এই জিনিসটাকে আমরা কি বলি, এই যে এই স্ফটিকটাকে বলি আমরা বৃক্কে পাথর। আমরা বলি না কিডনিতে পাথর হয়েছে, কিডনিতে পাথর মানে কি, আসলে ইউরিক অ্যাসিড জমা হয়ে সুই আকৃতির একটা স্ফটিক তৈরি করছে। তাহলে একে লিখো, একে বৃক্কে পাথর, অথবা ইংরেজিতে যদি আমরা বলি বৃক্ক মানে রেনাল, স্টোন মানে কি, পাথর, রেনাল স্টোন, অথবা রেনাল, রেনাল মানে বৃক্ক, ক্যালকুলাই, রেনাল ক্যালকুলাই, এটাকে রেনাল ক্যালকুলাই বলা হয়। বৃক্কে পাথরকে রেনাল ক্যালকুলাই বলা হয়। তাহলে বৃক্কে পাথর কি জিনিস সেটা একটু জানবা। এখন আসো, তাহলে বৃক্কের পাথর বেসিক্যালি কি দ্বারা হচ্ছে বলো তো, কোন কোন পদার্থ দ্বারা? ইউরিক অ্যাসিড দ্বারা। বলো কি দ্বারা? ইউরিক অ্যাসিড দ্বারা। স্যার এখানে কি বৃক্কে পাথরের মধ্যে বা কিডনি পাথরের মধ্যে শুধু ইউরিক অ্যাসিড থাকে? না। তাহলে লিখো বৃক্কে পাথরের উপাদান, লিখো বৃক্কে পাথরের উপাদান। এখানে হচ্ছে ইউরিক অ্যাসিড তো আছেই, ইউরিক অ্যাসিডের সাথে আরো দুটো পদার্থ এখানে জমা হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, লিখো একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, আর একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ফসফেট। তাহলে বৃক্কে পাথরের উপাদান কি কি জেনে রাখবা। এগুলো অন্য রাইটারের বই আছে, যদি একদম না পারো পিউরিন থেকে এটা সৃষ্টি হয়, এটা অন্ততপক্ষে মনে রাখতে হবে ভালো করে। তাহলে এটুকু আমরা পড়ে ফেললাম। এবার আসো ক্রিয়েটিনিন, এবার আসো ক্রিয়েটিনিন। এবার আসো ক্রিয়েটিনিন কোত্থেকে সৃষ্টি হয়। ক্রিয়েটিনিন সৃষ্টি হয় ক্রিয়েটিন নামক, ক্রিয়েটিন দেখো ওটা ছিল ওটা কি, ক্রিয়েটিনিন, আর এটার নাম কি, ক্রিয়েটিন। তাহলে ক্রিয়েটিনিন কোত্থেকে সৃষ্টি হবে, ক্রিয়েটিন থেকে। ইউরিক অ্যাসিড কোত্থেকে সৃষ্টি হবে, পিউরিন থেকে। ইউরিয়া কিভাবে সৃষ্টি হবে, অর্নিথিন চক্রের মাধ্যমে। তাহলে ক্রিয়েটিন এটা কি জিনিস, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম। তাহলে লিখো ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিড বিপাকের মাধ্যমে, ডাবল এ মানে অ্যামাইনো অ্যাসিড, তাহলে বিপাকের মাধ্যমে পেশিতে সৃষ্টি হয়। তাহলে দেখো যে ক্রিয়েটিনিন সৃষ্টি হচ্ছে ক্রিয়েটিন থেকে, এবং কোন জায়গায় সৃষ্টি হচ্ছে বলো তো, ক্রিয়েটিনিন কোন জায়গায় সৃষ্টি হচ্ছে, পেশিতে। বলো কোন জায়গায়, পেশিতে সৃষ্টি হচ্ছে। এই ক্রিয়েটিন অ্যামাইনো অ্যাসিডটা পেশিতে পাওয়া যায়, তাহলে পেশি থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এই ক্রিয়েটিনটা আবার কি করে জানো, যে এটা তো 2% ক্রিয়েটিন পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এই যে পেশিতে যে শক্তি উৎপাদনে কতটুকু ক্রিয়েটিন ব্যবহৃত হয় একটু মনে রাখবা, 2%। তাহলে এই হচ্ছে তোমার নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সৃষ্টি। তাহলে আমরা দুইটা হেডলাইন পড়ছি, সেখানে একটা হচ্ছে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সৃষ্টি, আরেকটা বলো না, আরেকটা কি, মূত্র সৃষ্টি। এখন মূত্র সৃষ্টি পড়াবো।
লিখে রাখো। মূত্রসিষ্ট এটা রিটেনে আসবে। কেমন? এর আগে রিটেনে আসবে বলছিলাম নেফ্রনের গঠন এবং বৃক্কের গঠন। কেমন? আরেকটা বৃক্কের কাজ। তিনটা আজকে, এটা এটা 4 নাম্বার প্রশ্ন। তাহলে লিখো, বিজ্ঞানী কুষ্ণির মতে, তার মতে, কুষ্ণির মতে, কুষ্ণি হচ্ছে এই মূত্র সৃষ্টিটা আবিষ্কার করছে। 3টা ধাপে তিনি মূত্র সৃষ্টিটা বর্ণনা করছে। তাহলে বিজ্ঞানী কুষ্ণির মতে মূত্র সৃষ্টির ধাপ 3টি, লিখো। মূত্র সৃষ্টির ধাপ 3টি। তাহলে পরীক্ষায় আসবে মূত্র সৃষ্টির ধাপ কয়টি? 3টি। তার মতে, কুষ্ণির মতে। লিখছো? ওই পাশের লেখা শেষ? এবার একটু আমি লিখে দেওয়ার আগে একটু কিছু বেসিক জিনিস পড়াবো, এগুলো একটু দেখো। আমরা মোটামুটি এগুলা গত ক্লাসে কভার করছি, আজকে আবার বলবো। তাহলে এটা কি? বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল। কেমন? তুমি কি বলতেছো আশফিকা? গ্লোমেরুলাস না? তুমি গ্লোমেরুলাস চেনো না? এটাও চেনো না? তাহলে এটা এটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা কি? গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস এভাবে করে যেটা ঢুকে এটার নাম কি? ধমনিকা, এফারেন্ট ধমনিকা। আর এখান থেকে যেটা বের হয় সেটার নাম কি? ইফারেন্ট ধমনিকা। তাহলে এবার বলো তো, এফারেন্ট ধমনিকার থেকে ইফারেন্ট ধমনিকার ব্যাস ছোট অনেক। ফলে এখানে কি হয়? একটা উচ্চ চাপ থাকে। হ্যাঁ, একটা কি থাকে? উচ্চ চাপ থাকে। এবার আসো, এখানে কয়েকটা চাপ তোমাকে ভালো করে জানতে হবে। ভালো করে জানতে হবে, আসো। তাইলে এখানে আমরা 2 ধরনের চাপ বেসিক্যালি তোমাকে বলবো। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে এই যে রক্ত। রক্ত তো 2টা উপাদান, একটা রক্তরস আর একটা রক্ত কণিকা। রস মানে কি বলতো? পানি। রস মানে কি? পানি। আবার বলতেছি, রক্তের 2টা অংশ, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস, রস মানে পানি, পানি মানে হাইড্রো। পানি মানে কি? হাইড্রো। তাহলে এখানে রক্ত যে চাপটা দিবে, এক কথায় রক্ত যে চাপটা বা রক্তরস যে চাপটা বা রক্ত যে চাপটা দিবে, এটাকে আমরা বলবো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা হাইড্রোস্ট্যাটিক চাপ। হাইড্রো মানে কি? কথা বলো না, হাইড্রো মানে কি? তাহলে এই চাপটাকে আমরা কি চাপ বলবো? হাইড্রোস্ট্যাটিক চাপ। বলো কি চাপ বলবো? হাইড্রোস্ট্যাটিক চাপ। এবার আসো, হাইড্রোস্ট্যাটিক চাপ গ্লোমেরুলাস থেকে একটা চাপ দিবে, সেটা কোন দিকে? এই যে রক্ত, এখানে গ্লোমেরুলাস আসছে, তাহলে রক্ত একটা নিচের দিকে চাপ দিবে না? তাহলে এটার নাম, এটা কি চাপ হবে? গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে এটা কি চাপ? কথা বলো না, হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে গ্লোমেরুলাস যেটা দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক চাপ। এবার আসো, তাহলে এখানে চলে আসলো, এখানে কিছু জিনিস আসলো। তাহলে এটা একটা এখানকার রক্ত যে চাপ দিবে, তাহলে এই চাপটা কোন দিকে দিবে জানো? এই চাপটা দিবে উপরের দিকে, এটা এদিকে, আর ওটা কোন দিকে? ওদিকে, তাহলে এটাকে বলবো আমরা বোমেন্স ক্যাপসুলের গ্লোমেরুলার চাপ, সরি হাইড্রোস্ট্যাটিক চাপ। বোমেন্স ক্যাপসুলের কি চাপ? তাহলে বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে বলো, আমরা হাইড্রোস্ট্যাটিক চাপ কয়টা পাইলাম? 2টা। তুমি আগে বুঝছো কিনা দেখো। একটা হচ্ছে গ্লোমেরুলাস নিচের দিকে দিচ্ছে, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল উপরের দিকে দিচ্ছে। তাহলে এখানে আমরা যদি সংক্ষেপে এটাকে বলি, এটাকে কি বলতে পারি বলো তো? এটা হচ্ছে বিএসপি। মানে কি? বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হ্যাঁ, এই যে এস মানে হাইড্রোস্ট্যাটিক, পি মানে প্রেসার, বি মানে বোম্যান্স ক্যাপসুল। তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম আর কি। আবার আসো, এটার নাম কি বলবো আমরা বলো তো? জিএসপি, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কথা বুঝতে পারছো? তাহলে একটা গেল। এবার আসো, আরেকটা চাপ হচ্ছে, এটার নাম হচ্ছে অসমোটিক প্রেসার। কি কি প্রেসার? অসমোটিক প্রেসার। অসমোটিক। তাহলে অসমোটিকের বাংলা কি বলতো? অসমোসিসের বাংলা কি? অবিশ্রবণ। তাহলে এটাকে অবিশ্রবণিক চাপ ও অসমোটিক বা অবিশ্রবণিক চাপ বলতে পারি আমরা। অবিশ্রবণিক চাপ বা অসমোটিক চাপ। ক্লিয়ার? কি চাপ? অসমোটিক চাপ। এবার আসো, অসমোটিক চাপ জিনিসটা কি রকম। দেখো, এখানে আমাদের রক্তের মধ্যে কিছু প্রোটিন থাকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রাম্বিন, ফাইব্রিনোজেন, এই ধরনের কিছু কি থাকে? প্রোটিন থাকে। একটু বুঝো কিনা দেখো তো। প্রোটিন হচ্ছে একটা কলয়েড ধর্মী পদার্থ। যেগুলো বড় বড় পদার্থ থাকে, এগুলোকে আমরা কলয়েড ধর্মী পদার্থ বলি, যেগুলো সাইজে বড় হয়। ভালো করে খেয়াল করি।
আমি কলয়েডধর্মী পদার্থ, সরি, প্রোটিনের দুইটা প্রপার্টিস বলবো, দুইটা দুইটা বৈশিষ্ট্য বলবো। একটা হচ্ছে প্রোটিন হচ্ছে বড়, সেই জন্য যেগুলা বড় ওগুলাকে আমরা কলয়েডধর্মী পদার্থ বলি। কি বলি? তাহলে আবার বলো, প্রোটিন কোন ধর্মী পদার্থ? কলয়েডধর্মী পদার্থ। কেন? কারণ সাইজে বড়, ওজন। আর দ্বিতীয় কথা, যারা কলয়েডধর্মী পদার্থ তারা পানি আকর্ষী হয় বা হাইড্রোফিলিক হয়। তোমরা এসএসসি তে পড়ছো। কলয়েডধর্মী পদার্থ কিরকম হয়? পানি আকর্ষী বা হাইড্রোফিলিক হয়, পানিকে ধরে রাখতে চায়। কথা বুঝতে পারছো? তাহলে এই যে পানি যে প্রোটিন গুলা, রক্তের মধ্যে যে প্রোটিন গুলা আছে, এই প্রোটিন গুলা কি চাইবে? রক্তরসটাকে বাইরে বের হইতে দিতে চাইবে না, ধরে রাখতে চাইবে। পানিটা নিজের মধ্যে, রসটাকে বা রক্তরসের পানিটাকে নিজের মধ্যে ধরে রাখতে চাইবে। তাহলে এই যে যে চাপে সে ধরে রাখে, প্রোটিন গুলা যে চাপে পানি ধরে রাখে, কারণ প্রোটিন কলয়েডধর্মী পদার্থ, কলয়েডধর্মী পদার্থ কি হাইড্রোফিলিক হয়। তার মানে প্রোটিন যে চাপে পানি ধরে রাখতে চাইবে, এই চাপটাকে আমরা বলবো অসমোটিক চাপ। কি চাপ বলবো? বুঝতে পারছো? তাহলে আবার বলি এক কথায়, হাইড্রোস্ট্যাটিক চাপ হচ্ছে রক্ত যে চাপটা দিচ্ছে সেটা। আর রক্তের প্রোটিন যে চাপে পানি ধরে রাখতে চাচ্ছে, সে চাচ্ছে, এটা হচ্ছে কি চাপ? অসমোটিক চাপ। তাহলে অসমোটিক চাপ দুই ধরনের। কয় ধরনের বলো? দুই ধরনের। আসো কি কি? এক নাম্বার হচ্ছে, এই যে দেখো এখানে রক্ত যে আসলো, তাহলে এখানে রক্তের প্রোটিন আছে না? তাহলে রক্তের প্রোটিন দেখো, রক্তের রক্তের হাইড্রোস্ট্যাটিক চাপ চাইবে যে রক্তটাকে কোথায় পাঠিয়ে দিতে? এটার নাম কি পড়ে? ক্যাপসুলার স্পেস। তাহলে ক্যাপসুলার স্পেসে পাঠিয়ে দিতে। কিন্তু প্রোটিন চাইবে কি বলতো? না, আমি পাঠাইতে দেবো না, এগুলো ধরে রাখতে চাইবে। তাহলে ওটাকে আমরা বলবো গ্লোমেরুলার, কি বলবো? গ্লোমেরুলার অসমোটিক চাপ। কি চাপ বলবো? তাহলে এটা কোন দিকে হবে বলতো? এটা ধরে রাখতে চাচ্ছে, তার মানে কোন দিকে? উপরের দিকে ধরে রাখতে চাচ্ছে। তাহলে এই চাপটা কি চাপ বলতো? এখন চোখ বন্ধ করে এই চাপটা, গ্লোমেরুলার অসমোটিক প্রেসার। কথা বুঝতে পারছো? এবার আসো, এখানে দেখো বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক চাপ দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। বলো কোন দিকে? উপরের দিকে। তাহলে এবার এখানে যে প্রোটিন গুলো আছে কোথায়? বোমেন্স ক্যাপসুলের রক্তের মধ্যে এখানে যে প্রোটিন গুলো আছে সেগুলো চাইবে নিজের নিজের মধ্যে কি ধরে রাখতে চাইতে চাইতে পানি ধরে রাখতে চাইবে। তাহলে ওটাকে আমরা কি বলবো বলো? বোমেন্স ক্যাপসুলার, বোমেন্স ক্যাপসুলার অসমোটিক প্রেসার। এটুকু বুঝছো? এখন আসো, কোনটা কত? তাহলে এখানে এই যে জিএসপি যেটা, জিএসপি যেটা মানে কি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক চাপ যেটা, এটা কত জানো? এটা হচ্ছে 75 মিলিমিটার মার্কারি। কত? এবার আসো, এই যে এখানে যে হাইড্রোস্ট্যাটিক চাপ, এটা এটা কত জানো? এটা হচ্ছে 20 মিলিমিটার মার্কারি। বলো কত? 20 মিলিমিটার মার্কারি। আর এই যে এটা যে ধরে রাখতে চাচ্ছে, এটা কত জানো? এটা হচ্ছে 30 মিলিমিটার মার্কারি। কত বললাম? 30 মিলিমিটার মার্কারি। আরেকটা তো দেখাই নাই বলে, সেটা কি? সেটা হচ্ছে এই যে মোমেন্স ক্যাপসুলের কি চাপ? অসমোটিক চাপ। সেটা তো নিজের মধ্যে ধরে রাখতে চাচ্ছে, এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলার অসমোটিক চাপ। এই যে বোমেন্স ক্যাপসুলার অসমোটিক চাপ। আবার একটা জিনিস খেয়াল করো, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস একটা কি জালিকা? কৌশিক জালিকা, মানে এখানে ছিদ্র আছে। তাহলে ছিদ্রের মধ্য দিয়ে, ছিদ্রগুলা ছোট ছোট, তাহলে এই ছিদ্রের মধ্য দিয়ে কি বড় বড় পদার্থ গলতে পারবে, আসতে পারবে? পারবে না। তাহলে এই যে এখানে কি হয়, এই যে এদিক দিয়ে কি হয়, আমরা গত ক্লাসে পড়েছি আলট্রাফিল্ট্রেশন হয়। কি হয়? আলট্রাফিল্ট্রেশন হয়। কি হয়? আলট্রাফিল্ট্রেশন হয়। তাহলে এখানে দুটা জিনিস আলট্রাফিল্ট্রেশন হয় না। তাহলে আলট্রাফিল্ট্রেশন হয় না দুটা জিনিস, অথবা এই যে এখানে ছাঁকন হয় না দুটা জিনিস, আলট্রাফিল্ট্রেশন। তাহলে কারা কারা আলট্রাফিল্ট্রেশন হবে না বলো তো? যারা বড়। তাহলে একটা বড় কি জিনিস? কি? প্রোটিন। তাহলে প্রোটিন এদিকে আসবে না। তাহলে আলট্রাফিল্ট্রেশন হয় না, রক্তের রক্তের দুটো উপাদান আলট্রাফিল্ট্রেশন হয় না, একটা প্রোটিন। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে রক্ত কণিকা। কণিকা মানে কি? বড় বড় না এগুলা, কণা কণা। তাহলে এগুলা এগুলা তো আসতে পারবে না, আটকে যাবে। তাহলে এক কথায় বলো, আলট্রাফিল্ট্রেশন হয় না কার কার? খুব ইম্পর্টেন্ট কথা, আলট্রাফিল্ট্রেশন হয় না কার কার? কথা বলো, আলট্রাফিল্ট্রেশন হয় না কার কার? প্রোটিন আর রক্ত কণিকার। পরীক্ষায় আসবে। এটা একটা গেল। এবারে দেখো তো, তুমি মাথা খাটাও। এই যে এদিকে আলট্রাফিল্ট্রেশন হয়ে এখানে আসলো, তাহলে বলো তো এই স্পেসের মধ্যে, ক্যাপসুলার স্পেসের মধ্যে যে ফিল্টার গুলো তুমি পাবা, সেখানের মধ্যে কি কোনো প্রোটিন থাকবে? তো কোনো প্রোটিন না থাকলে কোনো অসমোটিক প্রেসার থাকবে এখানে? থাকবে না। তার মানে এই অসমোটিক প্রেসারটা কত হবে বলো তো? জিরো। এটা কত হবে? জিরো। ক্লিয়ার? তাহলে এবার এবার যোগ বিয়োগ করো তো, যোগ বিয়োগ করো তো, উপরে কোনটা গেছে নিচে কোনটা গেছে, এভাবে তুমি দেখো তো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কার্যকরী পরিশ্রাবণ চাপ কি চাপ? কার্যকরী পরিশ্রাবণ চাপ, কার্যকরী পরিশ্রাবণ চাপ। আমি বুঝাই দিচ্ছি, কার্যকরী পরিশ্রাবণ চাপ, এই হিসাবটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কার্যকরী পরিশ্রাবণ চাপ মানে কি? এদিকে যে পরিশ্রাবণ হচ্ছে, ফিল্ট্রেশন হচ্ছে, আলটিমেটলি কতটুকু বল কাজ করতে পারতেছে। দেখো দেখো, মনে করো আমাকে এদিক থেকে একজনের সামনের দিকে টানতেছে, মনে করো 100 100 জুল, কি বলে বলের একক কি যে, হ্যাঁ 100 নিউটন বলে টানতেছে।
তাহলে একইভাবে আমাকে পিছন থেকে টানতেছে, মনে করো 50 নিউটন বলে। হ্যাঁ, তাহলে আমি যাব কোন দিকে, সামনের দিকে। তাহলে ওইটা কতটুকু বলে যাব, 100 না 50-এ যাব, কারণ 50টা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কাজ করতেছে কতটুকু বল, 50। তার মানে এখানে কার্যকরী পরিশ্রম সব কত। তাহলে কার্যকরী পরিশ্রম আমাকে কোনটা কোনটা দেখো তো। এইদিকে দেখো, এই যে নিচে নিচে নামতেছে দুইটা, নিচে নামতেছে কি দেখো, নিচে নামতেছে কার কার কারণে, জিএসপি এবং বিইউএস এর কারণে, বিইউপির কারণে, কেমন। তাহলে এই দুইটা থেকে এবার আমাকে ওই দুটা মাইনাস করতে হবে। উপরের দিকে যে দুটা নেগেটিভ হয়ে যাচ্ছে ওই দুটা আলটিমেটলি নামতেছে তো এদিকে। তাহলে কি কি কি, এই যে তোমার জিইউপি এবং বিএসপি। তাহলে এবার আমাকে বলো তো কোনটা কত। এটা 75 আর একটা 0, তারপর এটা 30 আর একটা 20। তাহলে বলো কত, আলটিমেটলি 25। তাহলে কার্যকরী পরিশ্রমণ চাপ এদিকে যে আসবে, তাহলে দেখো এদিকে যে আসতেছে, দেখো সবকিছু মিলাই, সবকিছু মিলাই যে সে এখানে আসতেছে, সবকিছু মিলাই যে সেখানে আসতেছে, এটাই কি, এটাই কত বলো, 25 মিলিমিটার মার্কারি। ইনফিনিটি স্টার একটা এমসিকিউ পরীক্ষায় দিবে, যে কার্যকরী পরিশ্রমণ চাপ কত। তোমাকে একেবারে আমি হিসাব করে দেখাই দিলাম সুন্দর করে। তাহলে এটা লিখে নাও তো, তাড়াতাড়ি লিখে নাও তো, খুবই তাড়াতাড়ি লিখে নাও। এখানে আরেকটা টেকনিক দিতে পারে পরীক্ষা, একটু দেখো। ধরো তোমাকে পরীক্ষা বললো যে কার্যকরী পরিশ্রমণ চাপ কত, অপশনে দিল যে +25 মিলিমিটার মার্কারি, -25 মিলিমিটার মার্কারি, ওই দুইটার মধ্যে কি করবা বলো। প্লাস, দেখো এগুলা প্লাস, এগুলা মাইনাস, যেগুলো উপরের দিকে ওগুলা নিচের দিকে, তার মানে প্লাস। পরীক্ষায় যদি 25 মিলিমিটার মার্কারির আগে প্লাস মাইনাস দিয়ে তোমাকে কনফিউশন করে ফেলে, তখন তুমি কি করবা, প্লাসটা দাগাবা। এটা বোঝানো হয়েছে জিরো। হ্যাঁ, কেন, কারণ হচ্ছে গ্লোমেরুলাসের অসমোটিক প্রেসার মানে, সরি, বোমেন্স ক্যাপসুলের অসমোটিক প্রেসার মানে জিওপি। এটা হচ্ছে গ্লোমেরুলার অসমোটিক প্রেসার। তাহলে গ্লোমেরুলাসের মধ্যে যে রক্ত আছে, সেই রক্তটা নিজের মধ্যে পানিটা ধরে রাখতে চাচ্ছে। তার মানে এদিক থেকে পানি আসতে চাচ্ছে, কিন্তু সে ধরে রাখতে চাচ্ছে, তাহলে ধরে রাখতে চাইলে সেটা উল্টো হবে না। কথা বুঝছো কি বলছি। এই যে এখানে গ্লোমেরুলাসে যে রক্তগুলো আছে, রক্তের মধ্যে প্রোটিন আছে না, তাহলে ওই প্রোটিনটা পানিটা নিজের মধ্যে কি রক্তে রাখতে চাচ্ছে, ধরে রাখতে চাচ্ছে। তার মানে পানিটাকে নিচে আসতে দিতে চাচ্ছে না, তার মানে এটা উপরের দিকে হবে, এটাই বলতে চাচ্ছি। এটা লেখা শেষ, মুছে দিচ্ছি। এটা লেখা শেষ কিনা। তাহলে এখন আসো কি লিখতেছি দেখো। এবার দেখো আমি আরেকটা জিনিস, তাহলে এখানে একটা প্রক্রিয়া, তাহলে এই জায়গায় কি হইলো বলো তো। এই জায়গায় আলট্রাফিল্ট্রেশনটাকে আমরা বলবো অতি সূক্ষ্ম পরিস্রাবন। একটু খেয়াল করো, এই যে তোমার লিখতে হবে না এখন, দেখো এই যে রেনাল কর্পাসলে এই জায়গায় কি হইলো, অতি সূক্ষ্ম পরিস্রাবন হইলো। অতি সূক্ষ্ম পরিস্রাবন হয়ে কি হইলো, রক্তকণিকা এবং প্রোটিন ছাড়া রক্তের সমস্ত উপাদান কোথায় চলে আসলো, ক্যাপসুলার স্পেসে চলে আসলো। এটাকে আমরা কি বলি বলছিলাম গত ক্লাসে, ফিল্ট্রেট। তাহলে এটাকে আমরা বলবো এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট, কেন গ্লোমেরুলার বলবো, কারণ গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে আসছে। কথা বুঝতে পারছো। তাহলে ক্যাপসুলার স্পেসে গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হইলো। এবার কি হবে দেখো, তাহলে এটা হচ্ছে নিকটবর্তী পেছানো নালিকা। একটু দেখো, তোমাকে এটা বোঝার জিনিস আমি লিখে দিব, গুছাই লিখে দিব। এটা হ্যান্ডলির লোক। তারপর দেখো এটা হচ্ছে দূরবর্তী পেছানো নালিকা, এটা দূরবর্তী পেছানো নালিকা, এটা দূরবর্তী পেছানো নালিকা, খেয়াল করিও। তাহলে আবার আসো, যে এখানে আসলো সবকিছু কিছু আসলো, তাহলে সবকিছু তো আমি বলছিলাম গত ক্লাসে, সবকিছু তো মূত্র দিয়ে চলে যাবে না। তাহলে যে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় পদার্থ কোথায় চলে আসবে, রক্তে চলে আসবে, যেটাকে আমরা পড়াইছিলাম নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে বেছে বেছে প্রয়োজনীয় পদার্থগুলোকে সে রক্তের মধ্যে কি নিয়ে নিবে, নিয়ে নিবে। তাহলে এবার আসো তো, ধরো এটা একটা রক্তনালী, খেয়াল করো। তাহলে এখান থেকে কি করে নিচ্ছে, পদার্থগুলোকে নিয়ে নিচ্ছে। তাহলে এটাকে আমরা কি পড়েছিলাম বলতো, নির্বাচনমূলক, বলো না কি পড়েছিলাম, নির্বাচনমূলক পুনঃশোষণ। কথা বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো, এটাকে আমরা কি বলবো, নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে এবার আসো, এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ যেটা, নির্বাচনমূলক পুনঃশোষণ যেটা, একটু খেয়াল করো কি বলতেছি। নির্বাচনমূলক পুনঃশোষণ আমরা গত ক্লাসে পড়েছি কোথায় ঘটে, প্রক্সিমাল পেছানো নালিকায় বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, ক্লিয়ার। কিন্তু আসলে এটা বেশিরভাগ এখানে ঘটে, অন্যান্য জায়গায় ঘটে। তাহলে নির্বাচনমূলক পুনঃশোষণ, এই যে তোমার পিসিটি তেও ঘটে, এটার নাম হচ্ছে পিসিটি, খেয়াল করো। হ্যান্ডিল লুপেও ঘটে, আবার ডিসিটি তেও ঘটে। তাহলে আমি এগুলা ক্লিয়ার করব তোমাকে, দেখো তাহলে এটা রক্তনালী, খেয়াল করো।
তাহলে রক্তে চলে আসতেছে। দেখো এটা রক্তনালী, রক্তে চলে আসতেছে, তার মানে কি হইলো বলো তো, এটাকে আমরা কি বলবো, যে নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে দেখো অতি সূক্ষ্ম পরিশ্রবণ বা আলট্রাফিল্ট্রেশন হয়ে এখানে যতটুকু পদার্থ আসছে, ভালো করে খেয়াল করিও, তার বলা হচ্ছে যে বইয়ে বলা হচ্ছে যে তার 80%, কত পার্সেন্ট, 80% পদার্থ, 80% পদার্থ কি হয়ে যাচ্ছে, নির্বাচনমূলক পুনঃশোষণ হয়ে যাচ্ছে, তার আর 20% কি যাচ্ছে, যে মূত্র হিসেবে যাচ্ছে, যে ক্লিয়ার। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে বলো যে রেনাল টিউবিউলে কতটুকু নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, এই যে তিনটা মিলে, কয়টা মিলে, তিনটা মিলে, এই যে পিসিটি, হ্যান্ডলিলুপ, বিসিটি, তিনটা মিলে 80% কি হয়ে যায়, পুনঃশোষিত হয়ে যায়। এবার আসো, তার মধ্যে তার মধ্যে 60%, শুধু 60% পুনঃশোষিত হয় কোথায় জানো, পিসিটিতে। সেই জন্য যেহেতু বেশিরভাগ এখানে ঘটে, সেই জন্য আমাদেরকে যদি সিঙ্গেল বেস এমসিকিউ বলে, তখন আমাদেরকে পিসিটি দেখাইতে হবে, ক্লিয়ার। তাহলে এই যে এইটুকু বুঝতে পারছো, তাহলে পুনঃশোষণ হয়ে কিছু পদার্থ এখানে চলে আসবে, কি কি আসবে আমি দেখাবো, লিখে লিখে দিব। এবার আসো আরেকটা জিনিস, যে মনে করো দেখো, একটা জিনিসের এদিক দিয়ে বের হওয়া দরকার, কি হওয়া দরকার, বের হওয়া মানে মূত্র দিয়ে বের হওয়া দরকার, সে আমার দেহের যে বর্জ্য পদার্থ আর কি, বর্জ্য পদার্থ বের হওয়া দরকার। তাহলে এবার সে এদিক দিয়ে পাস হইতে পারতেছে না, তাহলে বের হইতে হলে এদিকে পাস হয়ে আসতে হবে, সে কোনো কারণে এদিকে পাস হইতে পারতেছে না। তাহলে এবার সে বের হওয়ার পথ কি বলতো, এদিক দিয়ে পাস হয়ে আসতেছে, রক্ত থেকে আসতেছে আর কি, তাহলে রক্ত থেকে পাস হয়ে এদিকে আসার কথা, এদিকে আসলে না সে এদিকে বের হইতে পারবে, কিন্তু তার বের হওয়া দরকার, কিন্তু সে কি হইতে পারতেছে না, পাস হইতে পারতেছে না। তাহলে সে পাস হইতে না পারলে কি করবে জানো, সে আরেকটা পথ দিয়ে আসবে, সেটা হচ্ছে এখান থেকে এখানে, ডাইরেক্ট রক্ত থেকে বা ডাইরেক্ট কোষিক জালিকা থেকে কোথায় করণ হবে, কোথায় লাভ দিবে, মানে রেনাল টিউবিউলে, কোথায়, রেনাল টিউবিউলে। দেখো রেনাল টিউবিউল যদি থেকে যদি এখানে আসতে পারে পুনঃশোষণ হয়ে, তাহলে এখান থেকে এখানে যেতে পারবে। তাহলে সেই যেহেতু এদিকে আসতে পারতেছে না, তার বের হওয়া দরকার, সে বিকল্প পথে আসবে, সে এদিকে, এদিক থেকে সরাসরি কোথায় যাবে। তাহলে এখানেও সেম কথা, এদিক থেকেও কিছু পদার্থ এখানে যাবে, এদিক থেকেও কিছু পদার্থ এখানে যাবে। আমার কথা বুঝতে পারছো, এই যে এখান থেকে যে ডিরেক্ট গেছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি জানো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি সক্রিয় ক্ষরণ, সক্রিয় ক্ষরণ। ক্ষরণ মানে কি, বলো না, ক্ষরণ মানে কি, খরিত হওয়া। এই যে এখান থেকে ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট ওখানে করণ হচ্ছে, কেমন। তাহলে এটাকে বলি আমরা সক্রিয়করণ। তাহলে মূত্র সৃষ্টির ধাপ কয়টা, তিনটা। এটা হচ্ছে ধাপ ওয়ান, এটা হচ্ছে ধাপ টু, আর এটা হচ্ছে ধাপ থ্রি। কথা বুঝতে পারছো, তাহলে ধাপ তিনটা, এই মূত্র সৃষ্টির ধাপ হচ্ছে তিনটা, তাহলে এই তিনটা তোমাকে লিখতে হবে না। তাহলে এই যে জিনিসগুলো এখন কোথায় কি ঘটে, এগুলো আমি লিখে দিব এখন সুন্দর করে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি আপাতত, এরপর আমি লিখে দিচ্ছি সুন্দর করে, পুরা জিনিস কোথায় কি ঘটে এগুলা আমি তো তোমাকে এখন বেসিকটা বুঝাই দিলাম, যে এখন আমি তোমাকে লিখে দিব যে কোথায় কি হচ্ছে, মানে কোথায় কোন কোন পদার্থ পুনঃশোষণ হচ্ছে, কোন কোন পদার্থ সক্রিয়করণ হচ্ছে, এটা লিখে দিব এখন। তাহলে আসো, তাহলে মূত্র সৃষ্টি যখন আমাকে পরীক্ষা লিখতে দিবে, তখন আমি প্রথম লাইন লিখবে, এটা কোনটা, বিজ্ঞানী প্রশ্নের মতে মূত্র সৃষ্টির ধাপ তিনটা, কি কি এবার লিখো, সুন্দর করে হেডলাইন দাও। নাম্বার ওয়ান, অতি সূক্ষ্ম পরিশ্রাবণ, অতি সূক্ষ্ম পরিশ্রাবণ, যেটাকে আমরা বাংলায় বলবো সরি ইংরেজিতে বলবো আলট্রাফিল্ট্রেশন। তাহলে এবার লিখে ফেলো সুন্দর করে, এটা কোথায় ঘটে বলো, রেনাল কর্পাসলে। তাহলে লিখো রেনাল কর্পাসলে অতি আলট্রাফিল্ট্রেশন সংগঠিত হয়, রেনাল কর্পাসলে আলট্রাফিল্ট্রেশন ঘটে। এবার গ্লুমেরুল আছে তথা, না গ্লুমেরুল আছে উচ্চ চাপ, তথা এই চাপটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক চাপ। গ্লোমেরুল আছে উচ্চ চাপ, তথা এই চাপটাকে আমরা কি চাপ বলছি, হাইড্রোস্ট্যাটিক চাপ, যেটা তো আমরা বলছি এই যে এটা চাপের কারণে রক্তকণিকা ও প্রোটিন ছাড়া, লিখো রক্তকণিকা ও প্রোটিন ছাড়া .
রক্তকণিকা ও প্রোটিন ছাড়া রক্তের সমস্ত উপাদান রক্তের সমস্ত উপাদান আলট্রাফিল্ট্রেশন হয়ে ক্যাপসুলার স্পেসে জমা হয়। তাহলে পরিশ্রুত হয়ে যে ক্যাপসুলার স্পেসে যে তরলটা আছে, তাহলে এই পরিশ্রুত তরলকে, তাহলে ফিল্ট্রেশন হয়ে যে তরলটা আসছে, তাহলে এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার কি বলে, ফিল্ট্রেট। আমরা গত ক্লাসে পড়াইছি না, তরলটাকে কি বলা হয়? ফিল্ট্রেট। তাহলে যেহেতু গ্লোমেরুলাস থেকে আসছে, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। এই গ্লোমেরুলার ফিল্ট্রেটকে কি বলা হয় জানো? এটা পরবর্তীতে এখান থেকে কিছু জিনিস পুনঃশোষিত হয়ে আবার কি তৈরি করবে? মূত্র তৈরি করবে। তার মানে এটা প্রথম পর্যায়ে মূত্র তৈরি করছে, তাহলে এটাকে গ্লোমেরুলার ফিল্ট্রেটকে অনেক সময় কি বলা হয়? প্রাথমিক মূত্র বলা হয়। কি বলা হয়? প্রাথমিক মূত্র। তাহলে এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলে। আবার আসলে মানব দেহে কিডনি কয়টা? দুইটা। তাহলে মানব দেহে এই যে ফিল্ট্রেট গুলা তৈরি হওয়ার জন্য এখানে রক্ত আসতেছে, রক্ত কি দিয়ে আসতেছে? রেনাল ধমনী দিয়ে। কি দিয়ে? রেনাল ধমনী দিয়ে। তাহলে মানব দেহে দুইটি বৃক্কে দেখো, দুইটি বৃক্কে প্রতি মিনিটে রক্ত কতটুকু ঢোকে? রেনাল ধমনী দিয়ে প্রতি মিনিটে কতটুকু রক্ত ঢোকে? এটা এইবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা। তাহলে আজকের লেকচার থেকে দুইটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন আজকে পড়াচ্ছি শুধু। মানব দেহে দুইটি বৃক্কে প্রতি মিনিটে 1200 ml 1200 ml রক্ত প্রবাহিত হয়। একটা অর্নিথিন চক্রের কোয়েশ্চেনটা, আরেকটা এটা। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলে, এটা দেখে রাখবা। আর ওখানে চাপের কথা তো বললাম। তাহলে কতটুকু প্রবাহিত হয়? 1200 ml প্রবাহিত হয় প্রতি মিনিটে। এই যে মিনিটে, খেয়াল রাখবা, সেকেন্ডে না। তাহলে প্রতি মিনিটে। এবার এখান থেকে কি হচ্ছে, যে প্রতি মিনিটে উৎপন্ন তাহলে রক্ত আসতেছে কতটুকু বলো তো? প্রতি মিনিটে 1200 ml। কত ml? 1200 ml। 1200 ml, তার মধ্যে প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে, মানে ছাঁকনি হয়ে তৈরি হচ্ছে, রক্ত থেরানাম দিয়ে ঢুকতেছে পরিমাণ 1200 ml। তাহলে প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয় 125 ml। আর বাকিগুলা কি দিয়ে? ইফারেন্ট ধমনিকা দিয়ে যাচ্ছে গা, বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে 125 ml খুব ইম্পর্টেন্ট। প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেটের পরিমাণ হচ্ছে 125 ml। 125 ml। আর ওইটা একটু লিখে রাখো এবার। এখানে কার্যকরী পরিস্রাবন চাপ, কার্যকরী পরিশ্রবণ চাপ কতটুকু চাপ? +25 মিলিমিটার মার্কারি। তাহলে গেল, এটা তো ওখানে লিখে দিচ্ছি। তাহলে এখন 2 নাম্বার, তাহলে এটা এই 2 নাম্বার, এগুলো এভাবেই লিখতে হবে পরীক্ষা, আমি যেভাবে লিখে দিচ্ছি। 2 নাম্বার, 2 নাম্বার প্রক্রিয়ার নাম কি বলতো? নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে নির্বাচনমূলক পুনঃশোষণ। 2 নাম্বার হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। তো গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% পুনঃশোষিত হয়। 80% কি হয়? পুনঃশোষিত হয়।
আবার কোথায় কোথায় কি হয় আমরা একটু জানবো, এগুলো একটু তুমি আমি লিখে দিচ্ছি, তোমাকে বাসায় গিয়ে সুন্দর করে পড়তে হবে। তাহলে আমি পরীক্ষায় পূর্ণ সংক্ষেপে লেখা যাবে না, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, কিন্তু তুমি পূর্ণরূপ দিয়ে লিখবা সুন্দর করে। তাহলে পিসিটিতে হচ্ছে হ্যানলির লুপে হচ্ছে, বিসিটিতে হচ্ছে, আরটা কোথায় হচ্ছে সংগ্রাহী নালিকায়। তাহলে সংগ্রাহী নালিকা মানে কি, কালেক্টিং ডাক্ট। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে রাখো পিসিটিতে কত পার্সেন্ট, 60%। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, মানে আগের পরীক্ষাগুলোতে আসছে আর কি, এবার না, আগে। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পিসিটিতে কতটুকু মনোশোষিত হয়, 60%। এবার আসো পিসিটিতে কি কি হয়, কি কি পুনঃশোষিত হয় তাইলে। তাহলে আসো এবার লিখি। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, তারপর হচ্ছে ফসফেট, পানি। পানি তো অলওয়েজ পুনঃশোষিত হবে। তাহলে দেখো, দুইটা ধনাত্মক আয়ন লিখেছি, সোডিয়াম পটাশিয়াম, ওদিকে ক্লোরাইড, বাইকার্বনেট এবং ফসফেট। এটা হচ্ছে পানি। এর বাইরে আরো কিছু পদার্থ, যেমন গ্লুকোজ। দেখো গ্লুকোজ, তোমাকে পড়ে ফেলতে হবে। গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। দেখো এখানে অনেক কিছু লিখেছি, জানি তোমার সব মনে থাকবে না, তোমার যতটুকু মনে থাকে, কিন্তু এই জিনিসটা না বললে কোনোদিনও পূর্ণতা পাবে না। সেটা হচ্ছে, আমি একটাই জিজ্ঞেস করবো শুধু তোমার জন্য, এটা পরীক্ষায় আসবেই, যে গ্লুকোজ কোথায় পুনঃশোষিত হয়, পিসিটিতে। আরেকটা কথা ভালো করে মনে রাখতে হবে, মনে করো এদিকে যে সোডিয়াম আসলো গ্লোমেরুলার ফিল্ট্রেট হয়ে, তাহলে এখানে সোডিয়াম মনে করো 100টা আসলে, দেখবো যে 80টা পুনঃশোষিত হচ্ছে, আর 20টা কি দিয়ে যাচ্ছে, মূত্র দিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে এরকম সবগুলো এরকম, মানে তোমার কিছুটা পুনঃশোষিত হয়, কিছুটা মূত্র দিয়ে যায়। কিন্তু একমাত্র গ্লুকোজ, যেটা সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়ে যায়, যতটুকু গ্লোমেরুলার ফিল্টারে আসবে ততটুকু কি হয়ে যাবে, পুনঃশোষিত হয়ে যাবে। তার মানে বলতো আমাদের প্রস্রাবের মধ্যে, মূত্রের মধ্যে কোন পদার্থটা অনুপস্থিত থাকবে, গ্লুকোজ, কারণ গ্লুকোজ পুনঃশোষিত হয়ে যাচ্ছে। ওই যে দেখো রক্তকণিকা আসতে পারে না, সেই জন্য আমাদের ব্লাড, মূত্রের মধ্যে প্রোটিন অনুপস্থিত পাবা, রক্তকণিকা অনুপস্থিত পাবা। ধরো কোন একটা, কারো প্রস্রাবের মধ্যে তুমি প্রোটিন পাইছো, তার মানে তার অবশ্যই কিডনিতে সমস্যা হয়েছে, নাহলে তো প্রোটিন আসতো না। কথা বুঝতে পারছো? ধরো কারো মূত্রের মধ্যে গ্লুকোজ পাইছে, অবশ্যই তার কি হয়েছে, প্রস্রাবে ওখানে সমস্যা হয়েছে। যেমন যারা ডায়াবেটিস রোগী, তাদের মূত্রের মধ্যে তুমি গ্লুকোজ পাবে, এমনি নর্মালি পাবা না মানুষের। তাহলে এই যে গ্লুকোজ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা দেখো আমি অনেকগুলো স্টার দিয়ে রাখছি। তাহলে গ্লুকোজ 100% পুনঃশোষিত হয়, 100% পুনঃশোষিত হয়। তাহলে কোন পদার্থের 100% পুনঃশোষণ ঘটে বলো তো? গ্লুকোজ। এটা কোথায় ঘটে? পিসিটিতে। কোথায়? পিসিটিতে। নুজামা মরে যাচ্ছে কেন? চেহারাতে হারাতে অবস্থা শেষ, কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, চেহারাতে হারাতে একদম। তাহলে এবার আসো হ্যানলির লুপ। হ্যানলির লুপে কি কি প্রশোষণ হচ্ছে দেখো, যে এখানে সোডিয়াম, লিখো হ্যানলির লুপে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, আরেকটা হচ্ছে পানি। তাহলে পানি সব জায়গায় পরিশোষিত হচ্ছে, এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা পানি। তাহলে এই যে এখানে যে পানিটা পুনঃশোষণ হচ্ছে, সেই পানিটা এখানে কোন প্রক্রিয়ায় পুনঃশোষণ হচ্ছে, তোমার হচ্ছে তোমার বইয়ে দেওয়া আছে, এটা পরীক্ষার জন্য লাগবে। তাহলে অবিশ্রবণের মাধ্যমে পানির পুনঃশোষণ ঘটে কোথায়, হ্যানলির লুপে। তাহলে হ্যানলির লুপে যে পানিটা পুনঃশোষিত হয় অবিশ্রবণ প্রক্রিয়ায়। আরেকটা কথা জানতে হবে, সেটা হচ্ছে 70%, 70% পানির পুনঃশোষণ ঘটে হ্যানলির লুপে। কত পার্সেন্ট? 70%। যেগুলো আমি আলাদা আলাদা লাল, এই যে লাল কালার দিয়ে যেগুলো বলতেছি, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এটা অবিশ্রবণ প্রক্রিয়ায় পুনঃশোষিত হয়, 70% পুনঃশোষিত হয়। পানি পুনঃশোষণ তো সব জায়গায় হয়, কিন্তু 70% কোথায় হয়, হ্যানলির লুপে। বাকিগুলা তুমি রিটার্নের জন্য একটু পরে রাখবা, কয়েকটা লিখবা, কিন্তু আমি যেগুলো বলতেছি সেগুলো মাস্ট। এখন আসলে ডিসিটি, ডিসিটি তে পুনঃশোষণ কি কি হচ্ছে, তাহলে লিখো যে সোডিয়াম একইভাবে, পটাশিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন এবং পানি।
তাহলে আবার বলো বলো, গত ক্লাসে পড়াইছি এই যে ডিসিটি তে একটা হরমোন কাজ করে, এটার নাম কি? অ্যাডিএস। এই অ্যাডিএস এর প্রভাবে, অ্যাডিএসটা এখানে কেন কাজ করে জানো? এই অ্যাডিএস এর প্রভাবে এখানে পানি পুনঃশোষণ হয়। তাহলে বলবে যে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি পুনঃশোষণ হয় হ্যানলির লোপে, আবার অ্যাডিএস এর প্রভাবে পানি শোষণ হয় কোথায়? কথা বলো না। অ্যাডিএস এর প্রভাবে পানি শোষণ পুনঃশোষণ হয় কোথায়? ডিসিটি তে। খুব ইম্পর্টেন্ট, কারণ ডিসিটি তে অ্যাডিএস কাজ করে ডিসিটি তে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে একটু, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন পুনঃশোষণ হয় কোথায়? ডিসিটি। যেগুলা বলতেছি এগুলা তোমার, আমি জানি তোমরা তো সব মনে থাকবে না, এই জন্য আমি সিলেক্টিভ করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি এগুলা অবশ্যই। তারপরে আবার আসো, এখানে তোমার কি সোডিয়াম ক্লোরাইড, আরটা হচ্ছে ইউরিয়া, আরটা হচ্ছে পানি। এখন আসো, তোমাকে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিল যে ডিসি সংগ্রাহী নালিকায় প্রধানত কোনটা পণ্য শোষিত হয়? দেখো এখানে সোডিয়াম হচ্ছে, ক্লোরাইড হচ্ছে, ইউরিয়া হচ্ছে, পানি হচ্ছে, কিন্তু প্রধানত বা বেশিরভাগ কোনটা হয় জানো? পানি। তাহলে এখানে প্রধানত লিখে রাখো ব্র্যাকেটে। তাহলে প্রধানত পুনঃশোষণ ঘটে কার? পানির। প্রধানত পুনঃশোষণ ঘটে কার স্যার? পানির। তাহলে কোথায় কি পুনঃশোষণ হয় বলে দিলাম। এবার আমাদের আরেকটা কথা বাকি আছে, কোনটা? সক্রিয়করণ। 3 নম্বর ধাপের নাম কি? সক্রিয়করণ। তাহলে 3 নম্বর ধাপের নাম হচ্ছে সক্রিয়করণ। সক্রিয়করণ। সক্রিয়করণ মানে কি বুঝাই দিছি, কোন জায়গা থেকে কি ডিরেক্ট কোথায় যাচ্ছে? রক্তনালী থেকে এই যে তোমার রেনাল টিউবিলে যাচ্ছে আর কি। তাহলে সক্রিয়করণের মধ্যে তাহলে পিসিটি থেকে কি হচ্ছে আমরা জানবো। এখন আসো, পিসিটি থেকে সক্রিয়করণ হয় কি কি? পিসিটি থেকে সক্রিয়করণ হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, দেখছো ক্রিয়েটিনিন কিন্তু গ্লোমেরুলার ফিল্টার দিয়ে আসে নাই, এটা এদিক দিয়ে সক্রিয়করণ হচ্ছে ক্রিয়েটিনিন। তারপর হচ্ছে তোমার হিপিউরিক অ্যাসিড। হিপিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে পেনিসিলিন ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক আছে, এই পেনিসিলিন ড্রাগটা, এই পেনিসিলিন ড্রাগটা এদিক দিয়ে যায়, মানে সক্রিয়করণ হয়। এর বাইরে কি? এর বাইরে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং ইউরিয়া। এগুলা এখান দিয়ে সক্রিয়করণ হয়। স্যার এখানে যেটা অবশ্যই মনে রাখতে হবে, দেখো ইনফিনিটি স্টার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কোথায় সক্রিয়করণ হয়? পিসিটি তে। গ্লুকোজ কোথায় পুনঃশোষণ হয়? পিসিটি তে। এই দুটা কথা অন্তত শিখে যাও। গ্লুকোজ কোথায় পুনঃশোষণ হয়? পিসিটি তে। ক্রিয়েটিনিন কোথায় সক্রিয়করণ হয়? পিসিটি তে। ভালো করে মনে রাখবা, একদম ভালো করে। এরপরে যদি আরেকটা শিখতে চাও, সেটা হচ্ছে এটা একটু দেখে রাখবা, কখনো আসে না, জাস্ট একটা স্টার দিয়ে রাখো, যে হিপিউরিক অ্যাসিড। ক্রিয়েটিনিনটা মাস্ট, পরীক্ষায় যদি কিছু মনে না থাকে অন্তত এটা লিখতে হবে। এবার আসো, হ্যানলির লুপ। হ্যানলির লুপে কি সক্রিয়করণ হয়? হ্যানলির লুপে সক্রিয়করণ হয় ইউরিয়ার। দেখো ইউরিয়া কেন হচ্ছে, কেন হচ্ছে? তাহলে এটা মনে রাখবা। একমাত্র হ্যানলির লুপে সক্রিয়করণ কার, অথবা ইউরিয়ার একমাত্র সক্রিয়করণ ঘটে কোথায়? হ্যানলির লুপে। এখানে সেখানে কার কার সক্রিয়করণ হচ্ছে? প্রোটন, হাইড্রোজেন আয়নের, পটাশিয়ামের, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের। তাহলে দেখো ডিসিটি তে কিন্তু তোমার প্রোটনের সক্রিয়করণ হচ্ছে, আবার প্রোটনের পুনঃশোষণও ঘটছে। তাহলে আমি যেখানে যেখানে স্টার দিচ্ছি অন্তত এগুলো মনে রাখবা। এবার আসো, এখানে সিটিতে কি, এখানে সে সব সেম থাকবে, প্রোটন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, পুরাটা সেম।
এর বাইরে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট কোথায় পুনঃশোষণ হয় একটু দেখে রাখবা। এই হচ্ছে মূত্র সৃষ্টি ধাপ, যেটা রিটেনে আসবে, তাহলে এভাবে লিখবা সুন্দর করে। এর বাইরে আমরা দুইটা লাইন পড়াবো, একটা হচ্ছে ফ্রেশ, লিখো ফ্রেশ ফুল পদার্থ, লিখো ফ্রেশ ফুল পদার্থ। ফ্রেশ ফুল পদার্থ কাকে বলে, নন ফ্রেশ ফুল পদার্থ কাকে বলে? তাহলে ফ্রেশ ফুল পদার্থ মানে কি, সম্পূর্ণরূপে যেগুলা পুনঃশোষিত হয়ে যায়, লিখো ফ্রেশ ফুল পদার্থ মানে সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয় যে পদার্থগুলা সেগুলা। তাহলে সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয় যেগুলা, সেগুলাকে আমরা ফ্রেশ ফুল পদার্থ বলি। তাহলে এখন বলো তো, একটু বুদ্ধি করে বলো তো, ফ্রেশ ফুল পদার্থ কে তাইলে? গ্লুকোজ। গ্লুকোজই তো সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়ে যায়। তার মানে ফ্রেশ ফুল পদার্থ হচ্ছে গ্লুকোজ। এবং গ্লুকোজ তুমি কোথায় পাবা না তাইলে বলো তো? মূত্রে পাবা না, কোথায়? মানুষের মূত্রের মধ্যে কি পাওয়া যাবে না? গ্লুকোজ পাওয়া যাবে না, কারণ এটা ফ্রেশ ফুল পদার্থ বা সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়ে যায়। তাহলে এবার আসো, যেগুলো একেবারেই পুনঃশোষিত হয় না, যা ফিল্ট্রেশন হয়ে আসে সবগুলাই চলে যায় মূত্র দিয়ে, ওগুলাকে আমরা কি বলবো? নন ফ্রেশ ফুল পদার্থ। বলো কি বলবো? নন ফ্রেশ ফুল পদার্থ। হ্যাঁ, শেষ। আচ্ছা, তাহলে এগুলা একেবারেই পুনঃশোষিত হয় না, একেবারেই পুনঃশোষিত হয় না। আমারও ইচ্ছা করে চলে যেতে, বুঝো আমি 11টা থেকে পড়াচ্ছি, কিন্তু কথা হচ্ছে পড়াইতে তো হবে। উদাহরণ কি? হ্যাঁ, একেবারে পুনঃশোষিত হয় না। আশফিকার মনোযোগ বেশি চলে আসছে আর এখন লাস্টের দিকে, বুস্টাফ। তাহলে উদাহরণ, হ্যাঁ উদাহরণ। তাহলে এটা একেবারে হয় না কোনটা? ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন যা হয়, যা যা তোমার সক্রিয়করণের মাধ্যমে ইয়া দিয়ে আসে, পিসিটি দিয়ে আসে, সমস্ত সবকিছু কি হয়ে যায়? কথা বলো না, সবকিছু কি হয়ে যায়? বের হয়ে যায়, সবকিছু কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে এবার বলো তো, একটা শব্দ পড়াইছিলাম যে সেটা মাথায় ঢুকছে কিনা, যে আমরা পড়ছিলাম যে ক্রিয়েটিনিন হচ্ছে তোমার কি? হ্যাঁ, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। এখন বুঝতে পারছো যে অন্যান্য গুলো একটু হলেও পুনঃশোষিত হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলা, কিন্তু ক্রিয়েটিনিন যা আছে পুরাটাই কি দিয়ে চলে যায়? মূত্র দিয়ে চলে যায়। তাহলে এখন দেখো, কোনো কারণে যদি কিডনিতে একটু করেও সমস্যা হয়, তাহলে তুমি রক্তের মধ্যে কি পেয়ে যাবা? ক্রিয়েটিনিন লেভেল বাড়তি পেয়ে যাবা। কথা বোঝো নাই? এই যে এটাই হচ্ছে কথা। তাহলে এতটুকু পড়ে ফেলবো সুন্দর করে। হ্যাঁ বলো। সবগুলা?